সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে। তো এইখানে আমরা আজকে যে মেথডটা ইউজ করব সেটা হইতেছে সেপারেশন অফ ভেরিয়েবলস। তো আগের ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে একটু টুকটাক বেসিক জিনিসপত্র জানছিলাম, যেগুলো এখানে কাজে লাগবে আর কি। সেখানে আমরা দেখছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই টাইপের হয়, একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু প্রপার্টি থাকে, যেগুলো হইতেছে লিনিয়ারিটি, নন লিনিয়ারিটি, তারপর হোমোজেনাস, নন হোমোজেনাস। তো আমরা গত লেকচারে স্পেশালি ফোকাস করছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে, যেখানে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, তিনটা কেস নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো ওই জিনিসগুলো আমাদের আজকে এখানে লাগবে, ফ্রিকোয়েন্টলি এগুলো সামনে আসবে। তো এই ভিডিওটা দেখার আগে আমি রিকমেন্ড করব আগেরটা দেখে আসার জন্য আর কি। তো অ্যাকচুয়ালি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, সেটা হইতেছে, যদি আমি আরেকবার রিপিট করি, সেটা হইতেছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ ওডিই যেটা আমরা পড়ছিলাম। সেইখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটা, বাট পিডিই যেটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একের অধিক। সেটা দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, বা যত সংখ্যক। তো এখানে আমি পাশে তিনটা ইকুয়েশন লিখে রাখছিলাম, যেগুলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গেলে প্রায় সময় সামনে আসবে। তো প্রথমে আমরা ল্যাপ্লাসের ইকুয়েশন লিখে রাখছি। তো ল্যাপ্লাসের ইকুয়েশন এটা 3 ডাইমেনশনের জন্য আর কি, 3D ল্যাপ্লাস ইকুয়েশন। অ্যান্ড এটা হইতেছে কার্তেশিয়ান কোঅর্ডিনেটে। তো ল্যাপ্লাসের ইকুয়েশনটা কার্তেশিয়ান কোঅর্ডিনেটে একরকম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে একরকম, অ্যান্ড স্পেরিক্যাল কোঅর্ডিনেটে একরকম। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখবো। তো আজকের ভিডিওতে আমি মূলত সেপারেশন অফ ভেরিয়েবলস যে টেকনিকটা, এটা কিভাবে অ্যাপ্লাই করা হয়, বা এটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে ফাংশনটা বের করে আনি, অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডিপেন্ডেন্ট ফাংশনটা থাকে ওইটা কিভাবে বের করে আনি সেটা আমরা দেখব। তো সেপারেশন অফ ভেরিয়েবলস নাম দেখেই একটা জিনিস মাথায় আসার কথা, সেটা হইতেছে এখানে ভেরিয়েবল গুলো আমরা সেপারেট করব। অর্থাৎ একটা ফাংশন যদি আহ, যদি কয়েকটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হয়, ধরলাম এক্স, ওয়াই, জেড। তো এটা একটা ফাংশন যেটা হইতেছে তিনটা ভেরিয়েবলের উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। তো এখানে আমরা এই যে সবগুলা ইয়েকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে হচ্ছে আলাদা করব, এক্স, ওয়াই, জেড। তো এগুলোর করসপন্ডিং এ যে ফাংশনটা থাকবে, ধরলাম এটার এক্স এর করসপন্ডিং এ এক্স ফাংশনটা, এটা ক্যাপিটাল এক্স, অ্যান্ড ফর ওয়াই, ওয়াই, অ্যান্ড ফর জেড ধরলাম এটা জেড। তো আমরা এই মেথডে মূলত প্রত্যেকটা ভেরিয়েবলের করসপন্ডিং এ, বা প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের করসপন্ডিং যে ফাংশনটা থাকবে, এই তিনটা ফাংশনের হচ্ছে গুণফল দিয়ে মূলত এটা বের করবো আর কি, সলিউশনটা বের করব। অর্থাৎ এটাকে আমি যদি এক্স এর করসপন্ডিং ফাংশন হইতেছে এক্স, এটার সাথে মাল্টিপ্লাই আকারে থাকবে গুণ, ওয়াই এর করসপন্ডিং ফাংশন হইতেছে ওয়াই, এন্ড জেড এর করসপন্ডিং ফাংশন হইতেছে জেড। এই তিনটার প্রোডাক্ট হইতেছে গিয়ে এই ফাংশন। ঠিক আছে। তো আমরা প্রথমে 2 ডাইমেনশনাল ল্যাপ্লাস নিয়ে পড়াশোনা করবো। এটা 3 ডাইমেনশনাল ল্যাপ্লাস। এই যে এখানে আমরা যে ডেল স্কোয়ার লিখছি, ডেল স্কোয়ারটা মূলত হচ্ছে ল্যাপ্লাসের অপারেটর। তো ডেল স্কোয়ার যদি আমি লিখি এইভাবে, এটার মানে হইতেছে এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এটা হইতেছে 3D, 3D এর জন্য ল্যাপ্লাস। যখন 2D বলবো, তখন ওইখানের মধ্যে শুধু এক্স এবং ওয়াই থাকবে, অর্থাৎ এখানে ভেরিয়েবল থাকবে দুইটা। তো আমরা যদি 2D ল্যাপ্লাস সলিউশন করি, প্রথম এক্সাম্পল হিসেবে 2D ল্যাপ্লাসটা নিতেছি। তো 2D ল্যাপ্লাস, 2D ল্যাপ্লাস যদি লিখি, তাহলে 2D ল্যাপ্লাস ইকুয়েশনটা হইতেছে, উম তো এইটা হইতেছে 2 ডাইমেনশনাল
ল্যাপ্লাস ইকুয়েশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে মূলত। তো এইখানে আমাদের ফাংশনটা কি, ডিপেন্ডেন্ট যে ফাংশনটা বা ভেরিয়েবল সেটা হইতেছে ইউ। তো ইউ এর এখানে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল সেখানে থাকতেছে ইউ, এক্স এবং ওয়াই, এই দুইটা হইতেছে এখানে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আর কি। তো এইবার এইখানের মধ্যে আমরা এই টেকনিকটা অর্থাৎ সেপারেশন অফ ভেরিয়েবলস যে টেকনিকটা, এইখানের মধ্যে আমরা মূলত একটা টাইম লাইন অথবা একটা ট্র্যাক ফলো করব সব সময়। সেটা হইতেছে যখন একটা পিডি দেওয়া থাকবে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, সেটাকে আমরা প্রথম ধাপে কনভার্ট করব হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করব। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করার পরে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আহ, আহ, কিছু রেগুলার ইকুয়েশন আছে, অর্থাৎ যেগুলো ফ্রিকোয়েন্টলি আমাদের সামনে আসে যখন আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে যাই। যেমন সিম্পল হারমোনিক যে মোশনের যে ইকুয়েশনটা, অর্থাৎ আমরা এটা গত লেকচারে পড়ছিলাম যে ডিএক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। তো এইখানের মধ্যে তো এইটা হচ্ছে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হইতেছে ফ্রিকোয়েন্টলি আমাদের সামনে আসবে। অর্থাৎ আমি এখানে এটা উল্লেখ করার কারণ হইতেছে আমরা প্রথম ভাবে কি বলছি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা অর্ডিনারিতে কনভার্ট করব। এখন অর্ডিনারিতে কনভার্ট করার পরে যেই ইয়েটা আসবে, অর্থাৎ যে ইকুয়েশনটা আসবে আমাদের, সেইটাকে আমরা রিলেট করা ট্রাই করব কার সাথে, কিছু রেগুলার বা হচ্ছে কমন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যেগুলো সলিউশন আমরা খুব সহজভাবে জানি আর কি, মানে এগুলো মুখস্থ টাইপের। যেমন এটার সলিউশন হবে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। এখন আমি ধরো একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ওইটাকে কনভার্ট করছিলাম ওডিই তে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে, সেইটার ফরম্যাটটা এইটার সাথে মিলে যাচ্ছে, তখন আমি ডিরেক্ট সলিউশন এইটা লিখে দিতে পারবো। ঠিক আছে, তো এটা আমি এই জন্যই বলতেছি এখানে। এখন এই মেথডের মধ্যে সর্বপ্রথম আমরা যে ডিপেন্ডেন্ট ফাংশনটা আছে ওইটাকে আমরা লিখবো। তারপরে হইতেছে এইটার সাথে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে এবং ভেরিয়েবল গুলোর করসপন্ডিং যে ফাংশন গুলো আছে ওইগুলাকে হচ্ছে প্রোডাক্ট আকারে লিখবো। অর্থাৎ এখানে এক্স এর করসপন্ডিং ফাংশন থাকবে ক্যাপিটাল এক্স এন্ড ওয়াই এর করসপন্ডিং ফাংশন থাকবে ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে, তো এইখানে এবার আমরা ডাবল ডেরিভেটিভ বের করব এই ইউ এর। তো এখানে আমরা প্রথমে যদি লিখি এটাকে প্রথমে আমরা এক্স এর রেসপেক্টে করতেছি, তাহলে দেখো এইখানে এক্স এর রেসপেক্টে করতেছি, দ্যাট মিন্স আমি এইখানের মধ্যে এই ফাংশনটা এখন শুধুমাত্র একটা ভেরিয়েবলের উপর নির্ভর করতেছে, অন্য যে ওয়াইটা থাকতেছে সেটাকে আমি কনস্ট্যান্ট ধরতেছি। তার মানে এইটা হইতেছে একটা ভেরিয়েবলের উপর নির্ভরশীল, যেহেতু এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমি এক্স এর এক্স কে হইতেছে ইয়ে করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি, তো ওয়াইটা থাকবে আমার এখানে কনস্ট্যান্ট। ওয়াইটা কনস্ট্যান্ট, এখানে থাকবে ডি এক্স ডিএক্স, এটা ক্যাপিটাল, এটা স্মল। তো যদি দুইবার করি, দুইবার করলে সেম জিনিসই আসবে। এবার যদি আমরা সেম ওয়েতে ওয়াই এর জন্য বের করি, অর্থাৎ আমি ডিরেক্ট লিখে দিচ্ছি কারণ দুইটা করলে সেমই আসবে। এক্ষেত্রে এক্সটা হইতেছে কনস্ট্যান্ট এন্ড ওয়াইটা হইতেছে এখানে ভেরিয়েবল। ঠিক আছে, তো এবার আমাদের যে দুইটা ফাংশন পাইছি এখানে, এই যে এই জিনিসটাকে আমি এবার কি করব, যে মূল ইকুয়েশন যেটা এখানে পাইছি সেইখানে বসায় দেব এটার মধ্যে, ল্যাপ্লাস ইকুয়েশনের মধ্যে। তখন আমরা কি পাবো, তখন আমরা এখানে পাবো উম এখানে পাবো হইতেছে, ওকে, এটা পাইছি। তো এইবার নেক্সট আমাদের কাজটা হইতেছে আমরা এগুলোকে হচ্ছে দিক পরিবর্তন করব এবং এই দুইটা টার্মকে হচ্ছে আলাদা করে ফেলবো, যাতে হচ্ছে এক্স এর টার্মের সাথে শুধুমাত্র এক্স থাকে, ওয়াই এর টার্মের সাথে শুধুমাত্র ওয়াই গুণ থাকে। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি,
এখানে থাকবে y d square x is equal to নেগেটিভ, ঠিক আছে। তো এইবার উভয় পাশে যদি আমি এক্স ওয়াই দিয়ে ভাগ দিয়ে দিই পুরা লেফট এবং রাইট সাইডে, তাহলে এখানে চলে আসবে 1/x d স্কোয়ার dx স্কোয়ার is equal to minus 1/y, ঠিক আছে। এবার লেফট এবং রাইট দুটো সাইডে যদি আমরা একটু খেয়াল করি, এখানে লেফট সাইডে শুধুমাত্র এক্স এর টার্মগুলো আছে, এখানে শুধুমাত্র এক্স এর টার্ম আছে, আর এখানে শুধুমাত্র ওয়াই এর টার্ম আছে। তার মানে এই দুইটা কিন্তু আলাদা আলাদা, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো তাহলে এইটা সমান সমান যদি এইটা হয়, তাহলে পুরা ইকুয়েশনটাকে আমরা একটা ধ্রুবকের সমান লিখতে পারি। সেটাকে আমি ধরলাম এখানে কে স্কোয়ার। ওকে, তো এখন প্রথম প্রশ্ন আসবে এখানে, যেটা ইউজুয়ালি, যে এইখানে আমি ধ্রুবকটা কে স্কোয়ার কেন নিচ্ছি? এখানে ধ্রুবকটা তো আমি পজিটিভ কে স্কোয়ার নিতে পারতাম, পজিটিভ কে নিতে পারতাম, অথবা আমার যে যা ইচ্ছা তা নিতে পারতাম, হ্যাঁ, আরবিট্রারি। তো এটার উত্তর হচ্ছে, আমরা কি বলছিলাম কিছুক্ষণ আগে, যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা কনভার্ট করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এন্ড দেন কি করব, যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা পাবো রেজাল্ট হিসেবে, সেইটাকে আমরা হচ্ছে কমন কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে ওইগুলোর সাথে রিলেট করব। অর্থাৎ আমি, আচ্ছা এইটা একটু সামনে আগাই, তাহলে হইতেছে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এখন ধরো এই দুইটা আলাদা আলাদা ভাবে কে স্কোয়ার প্রপোর্শনাল, তাহলে আমি প্রথম টার্মটা সমান সমান এইটা লিখতে পারি আলাদাভাবে, আবার সেকেন্ড টার্মটা সমান সমান এইটা লিখতে পারি আলাদাভাবে, তাই না? ঠিক আছে। তো তাহলে এইখানে এখন প্রথম টার্মটা নিয়ে কাজ করি। প্রথম টার্মটার মধ্যে আসবে 1/x minus k square is equal to d square x dx square plus k square x is equal to 0। আচ্ছা, এইবার আমি একটু এক্সপ্লেন করি k স্কোয়ার ব্যাপার। আমি এখানে কে স্কোয়ার নিয়ে যদি অন্য কোনো ইয়ে নিতাম, কনস্ট্যান্ট নিতাম, তাহলেও চলতো। এই কনস্ট্যান্ট যে টার্মটা, এইটা মূলত ডিপেন্ড করতেছে আমার বাউন্ডারি কন্ডিশনের উপর। বাউন্ডারি কন্ডিশন বলতে আমি বোঝাচ্ছি, আমরা মূলত এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো করি কি জন্য? এগুলো হচ্ছে কোন একটা সিস্টেমকে, ফিজিক্যাল সিস্টেম, সেটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। তো ফিজিক্যাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য সেখানে অফকোর্স কিছু কন্ডিশন দেওয়া থাকবে। যেমন আহ, আমরা যদি এর কথা বলি, এক্সাম্পল হিসেবে যখন পড়তে যাব এগুলোর এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তখন আর একটু ক্লিয়ার হবে। তো এই ল্যাপ্লাসের যে ইকুয়েশন গুলো, এগুলো মূলত অ্যাপ্লাই করা হয় ইলেকট্রোডাইনামিক্স, অর্থাৎ ওইখানে আমরা ইলেকট্রিক ফিল্ড, তারপর হইতেছে পোটেনশিয়াল, এই জিনিসগুলোর সাথে রিলেট করার জন্য এই মানে একটা চার্জের বা একটা, কি বলে, হ্যাঁ চার্জের কথা যদি বলে, চার্জের একটা সিস্টেমকে হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করে। তো এই কনস্ট্যান্ট যে টার্মটা আছে, এইটা নির্ভর করতেছে ওই সিস্টেমের কিছু বেসিক প্রপার্টির উপরে, হ্যাঁ। জাস্ট এতটুকু খেয়াল রাখলে হবে যে এই কে এর মানটা, এটা তুমি আরবিট্রারি, এটা তুমি যে কোনো কনস্ট্যান্ট নিতে পারো। এটা হচ্ছে নির্ভর করতেছে শুধুমাত্র তোমার গিভেন কন্ডিশনের উপরে, ঠিক আছে। তো এখানে আমি মাইনাস কে স্কয়ার নিচ্ছি কেন? আমি না, শুধু বইতেও হচ্ছে মাইনাস কে স্কয়ার বা মাইনাস এল স্কয়ার হোয়াট এভার, মানে নেগেটিভ কিছু একটা স্কয়ার নিছে। এটার কারণ হচ্ছে, আমরা যে আলটিমেট যে ইকুয়েশনটা পাচ্ছি, অর্থাৎ এই যে এইটা এইচটি পাইছি এখন আমি মাত্র, এইটাকে অন্য কোনো একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে রিলেট করার জন্য মূলত কে স্কয়ার নিছে। এখানে যদি আমি কে মাইনাস কে স্কয়ারের জায়গায় যদি শুধুমাত্র কে নিতাম, ঠিক আছে, তাহলে এখানে কে হতো মাইনাস কে হইতো, কে স্কয়ার এক্স হইতো। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয়তো আমি ভেঙে ভেঙে সলভ করা লাগতো আর কি, ঠিক আছে। তো এবার এইখানের মধ্যে দেখো এই জিনিসটা আমাদের ইয়ের ইকুয়েশনের সাথে মিলে গেছে, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনের সাথে মিলে গেছে। সেখানে আমরা কি পড়ছিলাম, যে কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম যে, সেখানে আমি পড়ছিলাম যদি
কোন একটা ইকুয়েশন দেওয়া থাকে এরকম বি স্কয়ার এক্স ডিটি স্কয়ার ডি স্কয়ার ওমেগা স্কয়ার এক্স, তাহলে সেইটাকে আমরা সলিউশন হিসেবে লিখতে পারি, অর্থাৎ এই যে ফাংশনটা এই এক্সটাকে লিখতে পারি এ সাইন ওমেগা টি বি কজ ওমেগা টি। এখন এই জিনিসটা এটা থেকে এটা কিভাবে আসছে সেটা আমি আগের ভিডিওতে হচ্ছে ভেঙে ভেঙে দেখাইছিলাম, তো আমি এখানে এটা ডিরেক্ট বসাই দিতেছি আর কি। তো এখানে তাহলে ইন্ডিপেন্ডেন্ট আমরা যে ডিপেন্ডেন্ট ফাংশনটা এক্স সেটা আমরা পাই যাইতেছি এখানে এ কজ, এখানে ওমেগা বলতে কে আছে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে এক্স আছে, তাহলে এখানে হবে এ কজ কে এক্স প্লাস বি সাইন এ এক্স। তো আমরা একটা পাই গেছি সলিউশন। এবার ওয়াই এর জন্য আমরা করব, সলিউশন বের করব। তাহলে দেখো এটাকে আমরা এই পুরোটাকে আবার আলাদা করে লিখতে হবে। আলাদা করে যদি লিখি এইটা সমান সমান কে স্কোয়ার, ঠিক আছে? তাহলে সেইখান থেকে আমরা ওয়াই ফাংশনের ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ এখানে দেওয়া আছে কে স্কোয়ার, তার নেগেটিভটা চলে যাচ্ছে, আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি বি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, সরি সরি এখানে এক্স হবে না, এখানে ওয়াই হবে, যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে ওয়াই প্লাস এখানে নেগেটিভ আসবে মাইনাস কে স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখন এইটা কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন না, তার মানে এইটাকে আমি এই যে মাত্র লিখছি এক্স এর যে ইয়েটা লিখছিলাম ফাংশনটা লিখছিলাম, এটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারবো না, এটার জন্য আলাদা একটা ফরম্যাট আছে সেটা আমি আগের ভিডিওতে হচ্ছে ভেঙে ভেঙে দেখাইছিলাম। সেখানে আমরা ধরছিলাম একটা সলিউশন, যে ওয়াইটাকে সলিউশন হিসেবে ধরছিলাম ই টু দি পাওয়ার এম ওয়াই, যেহেতু এখানে ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ওয়াই। তাহলে এটাকে যখন আমরা মূল এই যে ইকুয়েশনটার মধ্যে বসাবো, এখানে আমরা পাবো এম স্কোয়ার মাইনাস কে ইজ ইকুয়াল টু জিরো। আর আমরা তখন এটাকে বলছিলাম আমাদের অক্সিলারি ইকুয়েশন। তো অক্সিলারি ইকুয়েশন এখানে কে স্কোয়ার, অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা মূলত এম এর মানটা বের করি। এখানে এম এর মানটা কি আসে? এম এর মানটা আসে প্লাস মাইনাস কে, তাই না? তো অক্সিলারি ইকুয়েশন থেকে যদি আমরা এম এর মানটা বের করতে পারি, দেন তাহলে আমাদের যে সলিউশনটা থাকে সেটা হইতেছে ওয়াই সি ই টু দি পাওয়ার কেন হবে এ ওয়াই প্লাস বি ই টু দি পাওয়ার নেগেটিভ কে ওয়াই। তো এটা হচ্ছে আমাদের ফরম্যাট ওয়াই এর জন্য। তো আমরা এক্স এবং ওয়াই এর মানটা পাইয়া গেছি আলাদা আলাদা ফাংশন হিসেবে। তো তাহলে আমাদের জেনারেল সলিউশন সেটাকে আমরা লিখতে পারবো যে ইউ লিখছিলাম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এখন এক্স এবং ওয়াই এর মধ্যে যেটা পাইছিলাম দুইটা আলাদা আলাদা, অর্থাৎ এইটা এখানে এইটা এন্ড এইটা। তো এই দুইটাকে হচ্ছে গুণ আকারে আমরা এখানে লিখে দিব। এটা হইতেছে আমাদের ল্যাপ্লাসের টু ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের যে ইকুয়েশনটা, ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্শিয়াল, সেটার সলিউশনটা। তো এইখানে একটা জিনিস আহ, মাথায় রাখতে হবে, সেটা হইতেছে কে এর মানটা কিন্তু আমাদের এখানে যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মানটা কিন্তু আমার জানা নেই। তো এই কে এর মানটা ডিপেন্ড করতেছে হচ্ছে বাউন্ডারি কন্ডিশনের উপরে। তো এখন কে এর কিছু অ্যালাউড ভ্যালু থাকবে। অ্যালাউড ভ্যালু বলতে আমি বোঝাচ্ছি কে এর কিছু ভ্যালুর জন্য এই পুরা ফাংশনটা ভ্যালিড থাকবে।
কে এর কিছু ভ্যালুর জন্য এই ফাংশনটা ভ্যালিড থাকবে। এখন কে এর ওই ভ্যালুগুলো কোন কোন ভ্যালু ওইটা আমার জানা নাই। তো জানা নাই যেহেতু এখানে কোনো কন্ডিশনও গিভেন অর্থাৎ দেওয়া আমার কোনো কন্ডিশনও নাই, সেহেতু আমি এটাকে একটা সিরিজ আকারে লিখতে হবে। অর্থাৎ তখন আমি লিখব এইভাবে, এক্ষেত্রে কে এর মানটা যদি হইতেছে এন, এন হচ্ছে মানে এন পসিবল যদি ভ্যালু থাকে, অর্থাৎ এটা এন এর মান 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত ধরতে পারি আমি, তো সেক্ষেত্রে কনস্ট্যান্টের মানগুলো আসবে এ এন কজ কে এন এক্স প্লাস বি এন সাইন কে এন এক্স, এন্ড নিচে যদি লিখি এটা হইতেছে আমার জেনারেল সলিউশন। তো এখানে এইটা থেকে এটা কিভাবে লিখছি আমি আরেকবার বলতে, সেটা হচ্ছে কে এর মানটা হইতেছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মান আমার জানা নাই, এটা নির্ভর করতেছে কিসের উপরে, আমার গিভেন কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশনের উপরে। মানে যেই সিস্টেমটা হইতেছে, যে সিস্টেমটাকে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন 2D ডিফারেনশিয়াল ল্যাপ্লাসের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করতেছে, ওই ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমে কিছু কন্ডিশন থাকবে, গিভেন কন্ডিশন, সেইটার উপরে নির্ভর করতেছে কে এর ভ্যালুগুলো। এখন কে এর কিছু অ্যালাউড ভ্যালু থাকবে, অর্থাৎ কে এর মান ফর এক্সাম্পল ধরলাম কে এর মান হচ্ছে 1, 1 এর জন্য এই ফাংশনটা ভ্যালিড থাকবে। কে এর মান 2 ধরলাম, 2 এর জন্য এই ফাংশনটা ভ্যালিড থাকবে। কে এর মান 5, 5 এর জন্য এই ফাংশনটা ভ্যালিড হবে না। ঠিক আছে? তো এরকম কে এর অনেকগুলো ভ্যালিড কে এর অনেকগুলো ভ্যালু থাকবে যেটার জন্য এই ফাংশনটা ভ্যালিড হবে। তো এইখানে যেহেতু আমাদের সেটা জানা নাই, সেহেতু আমরা ধরে নিছি এখানে ভ্যালিড ভ্যালু হইতেছে তোমার n, এবং n ভ্যালুর জন্য হইতেছে তোমার এই ফাংশনটা ভ্যালিড হয়। তো এখানে যে ইয়েগুলো আছে, কনস্ট্যান্ট গুলো আছে, এগুলার প্রত্যেকটা n এর অর্থাৎ k এর প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু এখানে এই কনস্ট্যান্ট গুলার ভ্যালু গুলো চেঞ্জ হবে। এই যে k এর প্রত্যেকটা ভ্যালুর সাথে এই কনস্ট্যান্ট গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এগুলো, তো এই জন্য এখানে an bn cn and dn এটা আমি এইভাবে লিখছিলাম আর কি। ঠিক আছে? তো এই গেল হচ্ছে ল্যাপ্লাসের 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটেড যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেইটার সলিউশন। নেক্সট আমরা এখানে লিখছিলাম যে 1 ডাইমেনশনাল হিট ইকুয়েশন। তো এইটা হইতেছে কোন একটা সিস্টেমকে, অর্থাৎ 1 ডাইমেনশনাল বলতে এখানে আমি এটাকে 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল থাকে। তো এখানে 1 ডাইমেনশনাল লিখছি কারণ 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল সবগুলো একই ওয়েতে সলভ করতে হয়, বাট এখানে যেহেতু ভেরিয়েবল বেড়ে যাচ্ছে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো বাড়তেছে, যেহেতু এগুলো অনেক লেন্দি হয়ে যাবে আর কি এখানে ভিডিওর জন্য, তো এই জন্য আমি 1 ডাইমেনশনাল গুলো সলভ করার চেষ্টা করতেছি এখানে। তো এখানে 1D হিট ইকুয়েশন, সেটাকে আমরা লিখছিলাম যে এটা হইতেছে 1 ডাইমেনশনাল হিট ইকুয়েশন। তো এইটা যখন 3 ডাইমেনশনাল লিখি আমরা, মূলত 3D যখন লিখি, তখন এখানে আহ, মানে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল আমরা আনতে হয়, তিনটা ভেরিয়েবল আনতে হয়, এন্ড দেন আমরা ইকুয়াল টু লিখি 1/আলফা, ডান পাশে যেটা আছে ওইটা যা আছে তাই থাকবে। তো এটা হইতেছে মূলত 3D এর জন্য। তো আমরা এখানে একটা নিতেছি, অর্থাৎ শুধুমাত্র এক্স কোঅর্ডিনেট নিতেছি, মানে 1 ডাইমেনশনাল, এটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? তো সবগুলো আগেরটার মতো এটার মধ্যে সেম। এখানে ভেরিয়েবল কয়টা? এখানে ভেরিয়েবল দুইটা, হইতেছে আমাদের এক্স আর একটা হইতেছে টি। এখানে ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হইতেছে দুইটা, এক্স এবং টি। তাহলে আমরা এখানে আগেরটার মতো লিখবো কি, ধরলাম এক্স এবং ওয়াইটা হইতেছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডিপেন্ডেন্ট ফাংশন সেটা, এবং সেটার করসপন্ডিং যে ইয়েগুলো, সরি এখানে এক্স ওয়াই হবে না, এক্স টি হবে, যেহেতু এখানে এক্স এবং টিটা হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর করসপন্ডিং যে ফাংশনটা সেটা হবে, একটা হবে
এক্স আর একটা হবে টি। ঠিক আছে, তো এবার সিমিলার আগের মতো আমরা এটাকে হয়তো আহ, দুইবার হচ্ছে ডিফারেন্সিয়েট করব। তো এইখানে এক্স কে যেহেতু করতেছি সেহেতু টিটা হচ্ছে ধ্রুবক থাকবে, এন্ড এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য যেহেতু, সেহেতু এটাকে কার্লি ডি এর বদলে এইভাবে হচ্ছে স্মল যে ডিটা ডেরিভেটিভটা হচ্ছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে আর কি। তো সিমিলারলি টি এর রেসপেক্টে যদি আমি করি, এখানে এক্সটা ধ্রুবক থাকবে, বাট এখানে একটাই যেহেতু একবার ডেরিভেটিভ থাকবে, এন্ড ডিটি। তো এইটাকে এই দুইটা ভ্যালুকে এখন মেইন যে ইকুয়েশনটার মধ্যে সেটার মধ্যে আমরা বসাই দিতেছি। তো বসাইলে আমি পাচ্ছি আচ্ছা এইখানে আমি এই যে হিট ইকুয়েশনটা এইটার মূলত একটু ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি। সেটা হইতেছে, এটা যদি আগে উচিত ছিল দেওয়া, সেটা হচ্ছে আমি যদি কোনো একটা, এটা ওয়ান ডাইমেনশনাল, তো সেটার জন্য যদি কনসিডার করি, ধরতেছি এইটা একটা একটা রড, লোহার রড। তো এই লোহার রডের দৈর্ঘ্য ধরলাম হইতেছে এল। ঠিক আছে, এখন আমি যদি এই প্রান্তে হইতেছে হিট দেওয়া শুরু করি, এই প্রান্তে যদি হিট দেওয়া শুরু করি, হিট দেওয়া শুরু করলে হিটটা কিন্তু আস্তে আস্তে এই দিক থেকে ফ্লো হওয়া শুরু করবে এইদিকে। ঠিক আছে, হিটের ফ্লোটার ডিরেকশন এইদিকে থাকবে। এখন সময়ের সাথে সাথে, অর্থাৎ সময়ের সাথে সাথে এবং দূরত্বের সাথে সাথে, দূরত্ব বলতে লেন্থ আর কি, দূরত্বের সাথে সাথে এই হিটটা কিভাবে এইদিকে ছড়াই পড়তেছে, ঠিক আছে, এইটাকে রিপ্রেজেন্ট করতেছে হইতেছে এই যে আমাদের যে হিট ইকুয়েশনটা সেইটা। তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনালের জন্য। এখন যদি থ্রি ডাইমেনশনালের জন্য আমি যেটা বলছিলাম, সেটা হইতেছে এই যেহেতু এটা ওয়ান ডাইমেনশন, সেটা ওয়ান ডিরেকশন এটা ছড়াইতেছে। যদি থ্রি ডাইমেনশন বলি এরকম, তাহলে সেটা এক্সেও ছড়াবে, ওয়াইতেও ছড়াবে এবং উপরের দিকেও ছড়াবে কিন্তু, যেটাকে আমি এখানে অ্যারো দিয়ে উপরের দিকে বোঝাচ্ছি আর কি। এটা হইতেছে ওয়াই, এইটা যদি এক্স ধরি এটা হবে ওয়াই, এন্ড এটা হবে জেড। ঠিক আছে, তার মানে তিনটা ডিরেকশনে আমার হিটটা ছড়াইতেছে সময়ের সাথে সাথে এবং দূরত্বের সাথে সাথে। তো হিট ইকুয়েশনটা এটাই বোঝায়। আর এই ইকুয়েশনটা কোত্থেকে আসছে বা কিভাবে আসছে, এটা এটা কিভাবে আসছে মূলত সেইটার জন্য আমি প্রয়োজন লাগলে আরেকটা এডিশনাল একটা পরবর্তীতে নেক্সট এক্সপ্লেন করব অন্য কোনো ভিডিওতে। আজকে এতটুকু এইখান থেকে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, তো নেক্সট হইতেছে আমরা হচ্ছে মেইন ইকুয়েশন যখন এটা বসাইছি, তাহলে আগেরটার মতো এখানে আমি এক্স এবং টি দুইটাকে হচ্ছে আলাদা আলাদা সাইড করে ফেলবো। তাহলে এইখানে চলে আসবে ওয়ান বাই এক্স ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান সমান, এখানে থাকবে ওয়ান বাই আলফা ওয়ান বাই টি ডিটি বাই। তো এখন উভয় সাইড কিন্তু আলাদা। আচ্ছা, এইখানে যেটা আছে না, এটা কিন্তু এই আলফা যেটা, এটা কিন্তু একটা ধ্রুবক, এটা কনস্ট্যান্ট কিন্তু, কনস্ট্যান্ট টার্ম। মানে এইগুলো, এই ভেরিয়েবল গুলো চেঞ্জ হলো, সবগুলো চেঞ্জ হলো, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাই এটা এই পাশে রাখা আর এই পাশে মাল্টিপ্লাই আকারে রাখা, দুইটা সেমই রেজাল্ট দিবে আলটিমেটলি, মানে এটার কারণে কোনো কিছু পরিবর্তন হবে না। তো এইবার আমরা যেহেতু এখানে দুইটা হচ্ছে আলাদা আলাদা করে ফেলছি, তাহলে এটাকে আগের মতো আমরা একটা কনস্ট্যান্টের সমান লিখতে পারি। ধরলাম এখানে কনস্ট্যান্টটা ধরতেছি কে স্কয়ারটা লিখছি আগেরটা, এটা পি স্কয়ার লিখতেছি। ঠিক আছে, তো এটা তোমার ইচ্ছা, তুমি কি দিয়ে ডিনোট করতেছো, এটা ডিপেন্ড আপন ইউ। তো এখানে পি স্কয়ার কেন নিয়েছি, সেম, আমরা চাচ্ছি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমাদের জানা অন্য কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে রিলেট করানো, অর্থাৎ যাতে আমরা খুব সহজে সলিউশনটা লিখে ফেলতে পারি। এখন এখানে পি স্কয়ারের জায়গায় যদি পি নিই তাও চলবে, পজিটিভ পি নিলেও তাও চলবে, পজিটিভ পি স্কয়ার নিলেও তাও চলবে। জাস্ট হয়তো একটু ভেঙে ভেঙে সলিউশনটা বের করতে হবে। ঠিক আছে, বাট ভুল না কিন্তু। ওকে, জাস্ট এটা এটা নিতেছি আমরা জাস্ট সিম্পলিসিটির জন্য। ওকে, তাহলে এটা যদি এবার লেফট সাইডের জন্য আমরা ইয়ে করে হিসাব করি, তাহলে এখানে থাকতেছে ওয়ান বাই এক্স
মাইনাস পি স্কোয়ার বা পজিটিভ পি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা সলিউশন কি? কিছুক্ষণ আগে আমরা মাত্র এটা করছিলাম। এক্স ইজ ইকুয়াল টু এ কস পি এক্স প্লাস বি সাইন পি এক্স। তাহলে দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, এই জন্য এক্স লিখছি, আর কনস্ট্যান্ট টার্মটা হইতেছে পি, এই জন্য পি লিখছি এখানে। তো আমরা এক্স এর একটা পাশ পেয়ে গেছি, এবার ও এর জন্য আরেকটা পাশ আছে, তো সেটা লিখতেছি। এবার ও এর জন্য আছে এখানে 1 আলফা টি বিটি নেগেটিভ পি স্কোয়ার। এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে থাকছে ডিটি বিটি স্কোয়ার সমান সমান পি স্কোয়ার আলফা টি। তো এইটাকে হচ্ছে আমরা চাইলে ডিরেক্টলি হচ্ছে সলিউশন লিখে দিতে পারি, বাট আমি এটা হচ্ছে একটু ভেঙে লিখতেছি। এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটাকে দেখো, বিটিটাকে হইতেছে মানে ক্যাপিটাল ডিটা, এটাকে এক সাইডে রাখতেছি, আর নিচের যে স্মল টি ওইটাকে দিক পরিবর্তন করে ফেলতেছি, অর্থাৎ এখানে রাখতেছি আমি 1/t dt এন্ড এই সাইডে নিয়ে আসতেছি পি স্কয়ার আলফা dt। তাহলে এই যে 1/t, এটাকে যদি এবার ইন্টিগ্রেট করে দিই, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন দুইটা একটা অপোজিট, তাহলে ইন্টিগ্রেট করে দিলে এখানে আসবে ln p। এটা কি জন্য আসছে? ইন্টিগ্রেশনের যে সূত্রটা, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটাকে আমরা লিখি ln x প্লাস c। ঠিক আছে? তো এখানে এই পাশে থাকতেছে মাইনাস পি স্কয়ার আলফা, এখানে জাস্ট একটা টি চলে আসতেছে, প্লাস একটা ধ্রুবক, সেটাকে লিখলাম সি, যেহেতু এটা অনির্দিষ্ট যৌগজ। এখন এটাকে আমি চাচ্ছি টিটাকে আলাদা বের করার জন্য, টিটাকে আলাদা বের করার জন্য এখানে এক্সপোনেনশিয়াল টার্ম আনতে হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার লন ই ইজ ইকুয়াল টু, পুরাটা হচ্ছে ই এর উপরে চলে আসবে, অর্থাৎ ই মাইনাস আলফা পি স্কয়ার টি, এন্ড এটাকে গুণ আকারে লিখছি। দেখো এই পুরা টার্মের উপরে কিন্তু আলফা, সরি, এই পুরা টার্মটার উপরে, এই পুরা টার্মটা কিন্তু ই এর উপরে, ই এর উপরে, তাহলে ই এর উপরে থাকলে এটাকে গুণ আকারে লেখা যায় কিন্তু। ঠিক আছে? আমি এটাকে আলাদা করে লিখছি, ই টু দি পাওয়ার সি লিখছি, এন্ড দেন এখানে লন আর ই কাটাকাটি, এক্সপোনেনশিয়াল কাটাকাটি যায়, থাকতেছে এখানে শুধু টি, সরি এ না, যেহেতু এই কনস্ট্যান্ট একবার নিয়েছি, এটা লিখে দিতেছি সি ই টু দি পাওয়ার আলফা পি স্কয়ার টি। এখন এইটা কিভাবে লিখছি? এইটা লিখছি হইতেছে, দেখো এই টার্মটা দেখো, এইটা তো একে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থেকে কনভার্ট হয়ে এইটা আসছে ই টু দি পাওয়ার সি, এইটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে এই পুরোটারও ধরছি ক্যাপিটাল সি ধরছিলাম, তো এই ক্যাপিটাল সিটাই মূলত আমি এখানে যেহেতু গুণ আকারে আছে, এটা যেহেতু গুণ আকারে আছে সেহেতু এটা সামনে লিখে ফেলছি। ঠিক আছে? তো তাহলে আমি এখানে এক্স এবং টি এর আলাদা আলাদা ফাংশন হইতেছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর করসপন্ডিং যে ফাংশনটা আলাদা আলাদা বের করে ফেলছি, এবং দুইটাকে জাস্ট এবার গুণ আকারে লিখে ফেললে আমার সলিউশন হয়ে যাবে, যেটা হইতেছে ইউ এক্স পি
সমান সমান এখানে থাকতেছে a cos px প্লাস b sin px, আবার এটার সাথে এটা গুণাকার আছে যেহেতু c e টু দি পাওয়ার আলফা পি স্কয়ার টি। তো এইটা হইতেছে জেনারেল সলিউশন। এইটাকে আমি যদি আগের টার্মের মতো পি এর মান যেগুলো আমি তো এখানে জানি না, তো এখানে পি এর কিছু অ্যালাউড ভ্যালু থাকবে যেগুলোর জন্য এই ফাংশনটা ভ্যালিড হবে। তো সেটার জন্য আমি এটাকে লিখে দিতে পারি পি আকারে অথবা এন আকারে লিখতেছি, সরি এন। তো এটা ছিল আমাদের জেনারেল যে সলিউশনটা সেটা। এইবার আমরা যদি এখানে একটা এক্সাম্পল যদি করি, সেটা হইতেছে এইটার, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল যে হিট ইকুয়েশন, এটার জন্য যদি একটা এক্সাম্পল করি। একটা এক্সাম্পল লিখতেছি। এক্সাম্পলের মধ্যে একটা ফাইনাইট রড দেওয়া আছে, যে একটা ফাইনাইট রড যেটার দৈর্ঘ্য হইতেছে লেন্থ হইতেছে এল, ঠিক আছে। আর এটার জন্য কিছু বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। বাউন্ডারি কন্ডিশন যেমন এই ফাংশনটা 0 এবং টি হইলে ভ্যালুটা 0 হয়, এবং ইউ এল পি হইলে ফাংশনটা 0। দুইটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। দেখো এইটাকে যদি আমি একটু ভেঙে লিখি, এই বাউন্ডারি কন্ডিশনটা, এটার মানে হইতেছে এই এক্স এর মান কিন্তু 0, ঠিক আছে। আবার এটার মানে হইতেছে এক্স এর মান কিন্তু এল, ঠিক আছে। যেহেতু আমার এই যে ফাংশনটা ইউ, যে ফাংশনটা, এটা দুইটা ভেরিয়েবলের উপর নির্ভরশীল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি। এখানে 0t এর মিনিংটা হইতেছে এক্স এর মান 0। তাহলে এক্স এর মান যখন 0 হইতেছে, তার মানে পুরা ফাংশনটা, অর্থাৎ ইউ যে ফাংশনটা, এই পুরা ফাংশনটা, মেইন ফাংশনটা, এটা 0। আবার এক্স এর মান যখন এল হইতেছে, তখনও পুরো ফাংশনটা 0 হয়ে যাইতেছে। এবার দেখো, আমরা এখানে সলিউশন পাইছিলাম কি কি? সলিউশন পাইছিলাম a cos px প্লাস b sin px, এটা পাইছি x এর জন্য। আর আরেকটা পাইছি p এর জন্য, এটা হইতেছে c e টু দি পাওয়ার পেয়েছিলাম যেন মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা পি স্কোয়ার টি, এটা পাইছিলাম। দেখো এখানে টি জিনিসটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের, টি নিয়ে কোনো কথাবার্তা নাই, সেটা হইতেছে শুধু হইতেছে এক্স নিয়ে কথাবার্তা হইতেছে, ঠিক আছে। তো এইবার দেখো এই বাউন্ডারি কন্ডিশনটা কিভাবে তুমি এই ইকুয়েশনের মধ্যে অ্যাপ্লাই করবে। দেখো যখন এক্স এর মান 0 হয়, অর্থাৎ এই এক্সটাকে হইতেছে আমি এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এক্সটাকে যদি অ্যাপ্লাই করি এইটা, তাহলে এইখানে চলে আসবে a cos 0 প্লাস b sin 0, এটা তাই না? এখন এই যে ফাংশনটা, অর্থাৎ ইউ,
ইউ মানে হইতেছে এক্স এবং টি এর আলাদা আলাদা যে দুইটার প্রোডাক্ট গুণফল। এখন বলছে এই এক্সটা যখন আমি জিরো নিচ্ছি, এই এক্সটা যখন জিরো নিচ্ছি তখন এই পুরাটার প্রোডাক্টের মান হইতেছে জিরো। তার মানে টি নিয়ে এখানে কোনো মাথা ব্যথা নেই, আমি আগে বলছি। তার মানে এক্স যখন জিরো হয় তার মানে এই এক্স এর করসপন্ডিং ফাংশনটা এটাও কি হবে, জিরো হবে। দেখো এখান থেকে এটা খেয়াল করো, এখান থেকে cos 0 ডিগ্রি মান কত, 1 না? তাহলে এখানে থাকতেছে এ, আর সাইন যেহেতু 0 ডিগ্রি মান এটা জিরো, তার মানে টোটালি জিরো। তাহলে এইখান থেকে এতটুকু নিশ্চিত যে এক্স জিরো সমান সমান এ। তাহলে এই শর্তটা, অর্থাৎ এখানে যে এটাকে যদি প্রথম ধরি, এটাকে যদি সেকেন্ড ধরি, প্রথম শর্ত অনুযায়ী তাহলে আমরা এখানে লিখব ই জিরো টি এইটা সমান সমান এক্স জিরো টি সমান সমান জিরো, তাই না? তো টি নিয়ে যেহেতু কথাবার্তা নাই, তার মানে এ পুরাটা জিরো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স জিরো সমান সমান এ সমান সমান জিরো। তার মানে দেখো এখান থেকে কনস্ট্যান্টের মান পেয়ে গেছি আমি, এই কনস্ট্যান্টের মানটা জিরো, এ সমান সমান জিরো। এটা কিভাবে হয়েছে, এটা আরেকবার রিপিট করতেছি। দেখো এখানে হইতেছে আমাদের কন্ডিশনটা খেয়াল করো, ইউ এক্স এর মান যখন জিরো হয় পুরো ফাংশনটা জিরো, অর্থাৎ এটা জিরো, পুরো ফাংশনটা জিরো। এখন এক্স এর মান যখন জিরো হবে তখন আমাদের এই ফাংশনটার মধ্যে কি কি পরিবর্তন আসবে। দেখো এক্স এর মান যখন জিরো হয়েছে আমরা এখানে লিখছি এক্স জিরো, এই ফাংশনটা আসে এইটা। এখন প্রথম কন্ডিশন অনুযায়ী এক্স যখন জিরো হয় পুরো ফাংশনটা অর্থাৎ মেইন ফাংশনটার মান সেটা আবার জিরো হয়ে যায়। তাহলে সেটা এখানে যদি এই দুইটার প্রোডাক্ট আকারে যদি থাকে, এই প্রোডাক্ট আকারে, এই প্রোডাক্টের মানটা জিরো। যেহেতু টি নিয়ে কথাবার্তা নেই, অর্থাৎ টি এর কোনো ব্যাপার আমরা এখানে জানতেছি না, বাট এক্স এরটা জানি, তাই না? তাহলে এই দুইটার প্রোডাক্ট জিরো হওয়ার কন্ডিশন হইতেছে টি যেহেতু জানি না, টিটা বাদ, তার মানে এক্স নিশ্চয়ই জিরো হইতে হইব। তাহলে এক্স নিশ্চয়ই জিরো, এই এক্স নিশ্চয়ই জিরো, মানে এইটা সমান সমান জিরো হইতে হইব। তো এক্স জিরো হওয়ার এখানে শর্তটা হবে এ এর মানটাও তাহলে জিরো হইতে হবে, কনস্ট্যান্টের মানটা। তাহলে এবার এ এর মানটা যেহেতু জিরো পাওয়া গেছি, এটাকে এবার এই মূল যে ইকুয়েশনটা এক্স এর করসপন্ডিং ফাংশন এখানে বসে, তো এখানে বসালে আসবে এক্স সমান সমান, এখানে a এর মান জিরো, তার মানে এই টোটাল টার্মটা থাকবে না, এখানে শুধু সাইন এর টার্মটা থাকবে, অর্থাৎ বি সাইন পি এক্স, এটা না? আচ্ছা, এবার পরেরটা খেয়াল করো, পরের কন্ডিশনে বলছে এক্স যখন এল হয় তখন এই পুরোটা আবার জিরো হয়ে যায়। তার মানে এক্স যখন এল হয় তাহলে পুরোটা জিরো হয়ে যায়। তাহলে এক্স যখন এল হয় তার মানে 20 সাইন, এখানে পি এল থাকতেছে, ঠিক আছে? তো এইটা হইতেছে, আমি কি করছি মূলত এখানে জাস্ট পি এক্স এর জায়গায় হচ্ছে এল বসায় দিছি। মানে প্রথম যে বাউন্ডারি কন্ডিশনটা ওইটা দিয়া মূলত আমি এই ফাংশনটাকে ছোট করে আনছি, এক্স এর ফাংশনটাকে ছোট করে একটা কম্প্যাক্ট ফর্মে নিয়ে আসছি, ঠিক আছে? এখন সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা এবার বসাই দিছি, সেকেন্ডটা এখানে বসাইছি, তাহলে সাইন পি এল আসছে। তাহলে সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন অনুযায়ীও এই ক্ষেত্রেও আবার পুরা ফাংশনটার মান জিরো। তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ, যেহেতু এক্স এবং পি সমান সমান আবার জিরো, তার মানে এই এক্সটা হইতেছে আলাদাভাবে জিরো, টিটা আমরা কিন্তু জানি না। তো এক্সটা আলাদাভাবে জিরো হওয়া মানে এই যে এক্স এল লিখছি এটা,
এটা 0, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড, কিন্তু সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন। বি সাইন পিএল সমান সমান 0। তাহলে এখানে বি যেটা ধ্রুবকটা, এইটা হইতেছে তোমার 0 হবে না, ঠিক আছে। আর এইখানে থাকতেছে সাইন পিএল, সাইন পিএলটা 0 হওয়ার শর্ত কি? শর্ত হইতেছে এটা পিএল যেটা আছে এটা সমান সমান এন পাই হইতে হবে, অর্থাৎ সাইন পিএল সমান সমান সাইন এন পাই। সুতরাং এইখান থেকে লেখা যায় পিএল সমান সমান এন পাই। এই এন এর মানটা কত? এন এর মানটা হইতেছে 1 2 3, মানে ইন্টিজার আর কি, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি পি এর মানটা আলাদা করে লিখতেছি, পি এর মানটা আলাদা করে লিখলে থাকতেছে এন পাই বাই এল। এবার এই পি এর যে মানটা আলাদা করে রাখছি সেইটাকে আমি এই যে এক্স এর ফাংশনে বসাই দেব। এক্স এর ফাংশন পাইছি কি? বি সাইন পি এক্স, এটা পাইছি না? তাহলে এখানে থাকবে বি সাইন এন পাই এল এক্স, এটা। আর টি এর যেহেতু এখানে কোনো ব্যাপার আমাদের কন্ডিশন দেওয়া নাই, তাই টি যা আছে তাই থাকবে, অর্থাৎ টি আছে এখানে সি ই টু দি পাওয়ার মাইনাস আলফা পি স্কয়ার টি। তাহলে পি এর মানটা এখানে রিপ্লেস করে দিতেছে, এটাকে এই পিটা এখানে বসাই দিতেছে। তাহলে সি ই টু দি পাওয়ার নেগেটিভ এন স্কয়ার পাই স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার টি। তো তাহলে জেনারেল সলিউশন এই বাউন্ডারি কন্ডিশনের জন্য আমাদের হবে এক্স ওয়াই বি সাইন n pi divided by L and C e to the power n square pi square t L square। তো এখানে যেহেতু n এর অনেকগুলো ভ্যালু আছে, n এর ভ্যালু কিন্তু নিশ্চিত না, সেহেতু এটাকে সাম আকার লিখবো। ওই যে আমি কিছুক্ষণ আগে বলছি যে কিছু অ্যালাউড ভ্যালু থাকবে যেটার জন্য ফাংশনটা ভ্যালিড হবে, এই জন্য আমরা সাম আকারে লিখতেছি সামেশন দিয়া। যেমন nটা হইতেছে 1 থেকে শুরু করে যে কোনো ইনফাইনাইটের মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে। এবার দেখো এখানে বি এবং সি দুইটাই কিন্তু ধ্রুবক, তো ধ্রুবকের প্রোডাক্ট আবার আরেকটা ধ্রুবক দিয়ে রিপ্লেস করে দিই এখানে। ধরো সেটাকে আমি লিখতেছি ডি দিয়ে, ডি এন দিয়ে লিখতেছি এন পাই এল এক্স and e to the power t। তো এইটা ছিল আমাদের যে উদাহরণ, অর্থাৎ হিট ইকুয়েশনের একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে জেনারেল সলিউশন কেমনে বের করতে হয় সেটা আমরা দেখছি।